আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, সবসময় ভালোর তলে। আমি আজকে আমার দাদার কবিরাজকৃত কিছু ঘটনা বলার চেষ্টা করছি, তবে আমার দাদার নাম বলা যাবে না। আমি আলাউদ্দিন, থাকি কাতারে। আমার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর তিনি সেটা শেয়ার করেছেন। আমি এই যে বললাম মধ্যপ্রাচ্যের কথা, দেখেন কাতারের ঘটনা পেয়ে গেলাম। তারপরে তিনি লিখছেন, আমাদের দেশের বাড়ি কুমিল্লা জেলার ১৪ গ্রামে চিউড়া ইউনিয়নের কোনো এক এলাকায় বসবাস করি আমরা। আমার দাদার নাম নূর আহমেদ, তিনি একজন আমাদের মসজিদের ইমাম ছিলেন। ঘটনাগুলো যুদ্ধের পরের, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। একদিন আমি আমার বিছানায় বসে বসে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম দাদার সাথে। তার পাশে বসা দাদু বলতে লাগলেন, আরে তো দাদারও তো একটি ঘটনা আছে। আমার এবং দাদুর জোড়াজুড়িতে বলতে লাগলেন দাদা। তবে কথার ভেতরে আমি আমার আর এক বোনের কথা বলেছিলাম। আমি তার ঘটনাটি পুরোপুরি জানি না। যদি পুরোপুরি জানতে পারি তাহলে আপনার কাছে পাঠিয়ে দেব। ঘটনাটি ৩ ভাগে বিভক্ত, তাই ভাগে ভাগে বলবো ইনশাল্লাহ। যেহেতু ঘটনাগুলো আমার দাদার সাথে ঘটেছিল, তার মুখ থেকেই শুনবো সেই ঘটনাগুলো। ঘটনা ১, বলছেন দাদা। আমি আর তোমার দাদি শুয়েছিলাম খাটে। সময়টা গভীর রাত হবে। আমি স্বপ্নে দেখতে পেলাম একজন আলখেল্লা পরা লোক আমাকে এসে বলতে লাগলো, কিরে, কবিরাজি শিখবি? যদি শিখতে চাস তাহলে তোকে তোদের পাশের মসজিদের কবরে ১৫ দিন আর তোদের পাশের এলাকার গায়েবী মসজিদে থাকতে হবে ১৫ দিন। পারবি? আমি আটকায় এইগুলো শুনে বললাম, কিসের কবিরাজি? তবে নাতি শোন, আমার অনেক আশা ছিল কবিরাজি করার, তবে সে আটকা বলার কারণে আমি তাকে ডাইরেক্ট মানা করে দেই। আর আমি বলছিলাম এগুলো আমাকে দিয়ে হবে না। রাগান্বিত কণ্ঠে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছু বলার আগেই আজান দিয়ে দিয়েছিল। আমারও ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে তোর দাদিকে সবকিছু বলি। তোর দাদি বলে, আরে এগুলো কিছু না, স্বপ্ন দেখেছ হয়তো, শুয়ে পড়ো তো। এইভাবে আমি টানা ৪ দিন স্বপ্ন দেখেছিলাম। আমি সিদ্ধান্ত পাল্টাইনি। তবে আলখেল্লা পড়া লোকটা ৪ দিনের দিন বলে গিয়েছিল তার কথাগুলো যদি না শুনি সে আবার আসবে এবং সে সময় ভয়ঙ্কর হিসেবে দেখা দেবে। এই কথা বলে সে চলে যায়। ঘটনা ২, স্বপ্নের ঘটনার কয়েক বছর পরের কথা। আমি একদিন রাতে আমাদের বাজার থেকে আসছিলাম। সেদিন চাঁদের আলো ছিল। আমি আমার সামনে দেখতে পেলাম কেউ একজন আমাকে পিচ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই যে ভাই, শুনছেন? রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন? কোনো কথা বলে না। সামনে থাকা লোকটা এরকম কয়েকবার বলার পরও যখন কোনো কথা বলছিল না, আমি বিরক্ত হয়ে বলতে লাগলাম, আরে কথা কি কানে যায় না নাকি? তখনই লোকটা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে, তোর যদি এত তাড়া থাকে তাহলে যা। আমি যাওয়ার সময় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ যে লোকটি আমার সামনে দেখছি সে অন্য কেউ নয়। কয়েক বছর আগে স্বপ্নে দেখা লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই লোকটি, তখনই লোকটি আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসতে লাগলো, বাঘ যেন তার শিকার পেয়েছে। সে বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না যে আমার কথা না শুনলে আমি ফিরে আসব? এখনো সময় আছে, আমি যা বলছি তাই কর। আমার এক কথা, আমার দ্বারা হবে না। এটা বলার সাথে সাথে লোকটা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে এমন একটা সময় কোনো এক লোকের হাতের স্পর্শ পেলাম কাঁধে। তাকিয়ে দেখি আমার বাড়ির এক চাচা। চাচা বললেন, কিরে, তুই এখানে কি করিস? আমি কত আগে থেকে তোকে ডাকছি, তোর কোনো সারা শব্দ নেই। কি হয়েছে তোর? কোনো সমস্যা? আরে দেখো না, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিচ্ছে না। কই, কোন লোক? চাচা তার হাতে থাকা হ্যারিকেনটা আগানোর সাথে সাথেই যেন লোকটা গায়েব হয়ে গেল। ঘটনা ৩, দ্বিতীয় ঘটনার কয়েকদিন পর আমি আর তোর দাদি শুয়েছিলাম খাটে। মধ্যরাতে গরমের উষ্ণতায় আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি
একটা জমির মাঝখানে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকিয়ে দেখি আগুন আর আগুন। তখনই দেখতে পেলাম এই আগুন থেকে এক লোক বেরিয়ে আসছে এবং আমার দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারে সে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায়, আমার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি তো দাদিকে বলতে লাগলাম, আমি এখানে কিভাবে? আমি তো জমিনে শুয়েছিলাম। তখন দাদি বলতে লাগলো, যখন ঘুম থেকে উঠি দেখি তোর দাদা বিছানায় নেই। বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন তোর দাদার খোঁজ পেলাম না, তখন আমি বাড়ির সবাইকে নিয়ে তোর দাদুকে খুঁজতে বের হই। খুঁজতে খুঁজতে তোর দাদাকে পাই একটা জমিতে শোয়া অবস্থায়। যে অবস্থায় পাই দেখলে মনে হয় কেউ যেন শোয়ায় রেখেছে। সবাই ধরাধরি করে তোর দাদাকে বাড়িতে নিয়ে আসি। এই বলে শেষ করলেন দাদি। আবারও বলতে শুরু করলেন, দাদা। এত ঘটনা ঘটার পরে আমি ডিসাইড করি আমি কবরে থাকব। আমি আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন থাকার কথা থাকলেও 6 দিন ছিলাম, কারণ বাড়িতে সমস্যা। আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন না থাকতে পারলেও গায়েবী মসজিদের কবরস্থানে 15 দিনই ছিলাম। গায়েবী মসজিদের কবরস্থানে আমার সাথে অনেক ঘটনা ঘটেছিল। যখন আমি রাতে কবরে শুয়ে থাকতাম, আমি বুঝতে পারতাম অনেক লোক যেন আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুধু একটা নয়, অনেক লোক। চিৎকারের আওয়াজ শোনা যেত তাদের। আমি ওইখানে এত বড় বড় সাপ দেখেছি আমার উপর দিয়ে যেতে, যা কোনোদিন দেখব বলে ভাবিনি। এই বলে দাদা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলেন আমার সাথে। আমি দাদাকে বললাম, আচ্ছা দাদা, তুমি কবিরাজি শিখলে, সেটা শিখলে কিভাবে? দাদা বলতে লাগলো, লোকটার কথা মতো সবকিছু করার পর লোকটা আমার স্বপ্নে এসে আমাকে সবকিছু বলে যেত, আর এভাবেই সবকিছু আমি শিখে নিয়েছি। এই হচ্ছে আমার ঘটনা। আমি আশা রাখি অবশ্যই আপনি এই ঘটনাটি শ্রোতাদের পড়ে শোনাবেন এবং আমার দাদা অসুস্থ হয়ে 2021 সালের মে মাসের 18 তারিখ মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, এই ঘটনা সিলেক্টেড হলে আমি ওইগুলো পাঠিয়ে দেব। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আমি আসব, আমি আবার ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক দিন যাবৎ আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আজকে প্রথমবারের মতো আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আপনি পড়ে শোনালে খুব খুশি হব। 2004 সাল। আমি তখন খুবই ছোট। আমাদের বাড়িটা ফরিদপুরের রাজবাড়িতে। বলে রাখা ভালো, আমার দাদা পেশায় একজন কবিরাজ। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগী আসতো আমাদের বাড়িতে। আমার এক চাচাতো ফুপির বাড়ি ত্রিশাল। একদিন বাড়িতে ময়মনসিংহ হতে একজন ভূতে ধরা রোগীকে নিয়ে আসে তার বাবা মা। তারা অনেক চিকিৎসক কবিরাজ দেখানোর পর নিরাশ হয়ে ওই ফুপির মাধ্যমে আমার দাদার নিকটে আসেন। বলে রাখা ভালো, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছেন, তাই দাদি আমার মাকে তাদের থাকবার জন্য কাছারি ঘর খুলে দিতে বলেন। কারণ দাদা জিন ভূতে ধরা রোগীর চিকিৎসা 7 দিন যাবৎ করতেন। চিকিৎসা চলাকালীন সময়ে দাদা বাচ্চারা তো দূর, কোনো নারীকেও সেখানে অ্যালাউ করতেন না। যে ছেলেটাকে নিয়ে ওনারা এসেছিলেন তার নাম তাওরাত, বয়স 22। যখন তাওরাতের বয়স 15 বছর, তখন সে এক অমাবস্যা রাতে তার বড় বোনের বাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিল। কিছুদূর আসার পর তার সাইকেলের চাকা পাংচার হয়ে যায়। ঘটনা শুরু এখান থেকেই। তখন তাওরাত তার সাইকেলটি সারানোর জন্য কোন একটা মেকানিকের দোকানে যায়। সেখানে যাবার পর সাইকেলের চাকায় পাম্প দিতে গিয়ে দেখে চাকাটি পাংচার হয়ে গেছে এবং চাকাটি খুলে তার ভেতর যে টিউব রয়েছে সেটা বদলে দিতে হবে। তখন আর কি করার, এমনিতেই তার বোনের বাড়ি থেকে সে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল। তার বোনের সাথে একটু কথা কাটাকাটি করেই বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। দোকানের মেকানিক বলল, সারাতে দেরি হবে, আপনি বরং সাইকেলটি রেখে বাড়ি চলে যান, কাল সকালে আসবেন, কেমন? কিন্তু তাওরাত তার বোনের বাসায় ফিরতে চায় না। সে তখন মেকানিককে বলে,
সাইকেলটি কি আজ রাতের মধ্যে সারা যাবে না? মানে খুবই ইমার্জেন্সি ছিল, আমাকে আজ রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে। কাল সকালে আমার একটা কাজ আছে, দয়া করে একটু দেখবেন কি যদি কিছু করতে পারেন। তারতের কথা শুনে মেকানিক বলল, ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি কি করা যায়। মেকানিকের কথায় আশ্বস্ত হয়ে তাওরাত দোকানের সামনে পায়চারি করতে থাকলো। সাইকেলটি সারাতে আনুমানিক রাত 10টা বেজে গেল। বলে রাখা ভালো, শীতের সময় চলছিল। রাত 8টার পরেই তেমন লোকজন পাওয়া যায় না, রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে। তার বোনের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টা। কথায় বলে, জিদ হলে কোনো হুঁশ থাকে না, তাই সে একরকম এই শীতের মধ্যে কনকনে রাতে বেরিয়ে পড়েছে নিজের বাড়ির উদ্দেশ্যে। সে সাইকেলটি নিয়ে তার পথ চলা শুরু করলো। শীতের রাত, 3 ঘন্টা রাস্তা যেন বেড়ে গিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে। পথ যেন ফুরোতেই চায় না। এদিকে রাত 12টা বেজে গেছে। অমাবস্যার ঘোর অমানিসায় পথঘাট চোখে দেখার জমেই। বলে রাখি, তারতের কাছে তখন কোনো মোবাইল ফোন ছিল না, কারণ এই ঘটনা যে সময়ের, তখন মোবাইল ফোনও এত অ্যাভেলেবেল ছিল না। তারতের কাছে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, তার হাতে ছিল একটি ঘড়ি। শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, সেই সাথে কুয়াশাও পড়েছে বেশ, তাই পথঘাটগুলো অতটা ঠাহর করা যাচ্ছে না। তারতের বেশ ঠান্ডা লাগছিল। তার গায়ে শীতের কোনো পোশাক ছিল না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ দেখতে পেল একটি মাঠের মাঝখানে একটি দিঘি, এবং দিঘির পানি ঝলমল করছে। চারপাশে এত অন্ধকার, তাহলে দিঘির পানি কি করে ঝলমল করছে? ওইখানে তো আলোই বা ছড়ালো কে? সে যত এসব ভাবছে, তার মনের মধ্যে একটা ভয় জেঁকে বসছে। সে ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বেজে গেছে। এবার তাওরাতের অনেক ভয় করতে লাগলো। কিছুক্ষণ আগে সে দেখেছে 12টা বেজেছে, এখনো দেখছে ঘড়িতে ঠিক 12টাই বাজে। সে এতটা পথ চলে এলো, তবু সময় কেন বাড়ল না? কি করে এটা সম্ভব? বলে রাখি, তাওরাত ক্লাস 10-এ পড়ে। তারা 4 ভাই বোন। তাদের মধ্যে তাওরাত 3 নাম্বার, আর বাকি 3 বোনের থেকে সে দেখতে খুব সুন্দর, উজ্জ্বল এবং সুঠাম দেহের অধিকারী। তাওরাত সামনের দিকে তাকাতেই দেখে দিঘির পাড়ের ওপর চলে এসেছে, এবং দিঘির পানির ওপরে কয়েকজন ডানাওয়ালা সুন্দরী রমণী মনের আনন্দে উচ্ছ্বাস করছে। এগুলো দেখে তাওরাত কিছু সময়ের জন্য স্বস্তি ফিরে পেল। তার মধ্যে থেকে ভয় চলে গেল। সে ভাবতে লাগলো, ইস, ওখানে 7টা পরী ছিল, সবচাইতে ছোট যে পরীটি, সে তাওরাতের কাছে এগিয়ে এলো। তাওরাতের সৌন্দর্যে পরীটি বিমোহিত এবং তাওরাতকে বলল, তুমি যাবে আমাদের সাথে? বাকি 6জন পরীকে বারবার ডাকছিল, ওরা মনুষ্য, ওদের মুহে পড়ো না, ওদের মুহে পড়লে আমাদের পিতা তোমাকে পরিত্যাগ করবে। তুমি আমাদের ছোট বোন, তোমার এরকম দশা হোক এটা আমরা কেউ চাই না, তুমি চলে এসো। কিন্তু 7ম পরী কোনোভাবেই তাওরাতকে ছাড়তে রাজি না। সে তখন তাদের বাবার ভয়ানক শাস্তির কথা স্মরণ করে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু তাওরাতকে সে রেখে যাবে না। তাই সে তার মোহ দ্বারা তাওরাতকে বশীভূত করল। সকালবেলা আশেপাশে গ্রামের লোকজন এসে তাওরাতকে মাঠের মাঝখানে পড়ে থাকতে দেখল। না সেখানে কোনো দিঘি আছে, না সেখানে কোনো জলের ধারা। তার মানে কাল রাতে তাওরাত যেটা দেখেছিল সেটা শুধু কাল রাতের জন্যই ছিল। ঘটনায় ফিরে আসি। তাদের মধ্যে একজন তাওরাতের বাবাকে চেনে, তাই তিনি দৌড়ে গিয়ে তাওরাতের বাড়িতে খবর দিল, এবং তাওরাতের বড় ভাই ও মা এলো, এসে তাওরাতকে বাড়ি নিয়ে গেল। ওই ঘটনার পর তাওরাতের আর কোনো কিছুই ভালো লাগে না। দিন দিন কেমন উদাসীন হতে থাকে। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে চঞ্চল এবং মেধাবী ছিল তাওরাত। দিন দিন তার এই করুণ পরিণতি দেখে তার দাদা দাদি অনেক চিন্তায় শয্যাশায়ী হলো। এদিকে সবাই ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে, সব ঠিকই আছে, আবারও আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে। কিন্তু তার কোনোটিই হলো না। 7টি বছর কেটে গেল। অনেক ফকির, দরবেশ, কাপালিক, ডাক্তার, বৈদ্য সবকিছু করেই কোনো ফল পেল না। তাওরাতের দাদি 2 বছর আগে গত হয়েছে। যাবার আগে তাওরাতের বাবাকে বলে যায়, তাওরাতকে কোনো জিন পরিতে ধরেছে, কিন্তু তুই ওর সঠিক সন্ধান নিতে পারছিস না, সঠিক চিকিৎসা করাতে পারছিস না, ওকে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যা। তার সুবাদে তারতের বাবা মায়ের সঙ্গে আমার ফুপির পরিচয়। বলে রাখি, তারতের গ্রামে আমাদের ফুপির ননদের বিয়ে হয়, এবং তাওরাতের মা সম্পর্কে আমার ফুপির ননদের শাশুড়ির বোন হয়। তাই আমার ফুপি তার ননদের মুখে তাওরাতের এই ঘটনা শুনে ওনাদের আমার দাদার কাছে নিয়ে আসতে বলেন।
যেহেতু 7 দিন ব্যাপী চিকিৎসা করা হবে, তাই এই 7 দিনের জন্য আমাদের কাছারি ঘরে তাওরাতের পরিবার থাকতে লাগলো। 7 দিনে 2 দিন চলে গেল। দাদা কিছুই করতে পারছিলেন না ঠিক করে, ধরেই উঠতে পারছিলেন না আসলে তাওরাতের হয়েছেটা কি। চিকিৎসার 3য় দিন তাওরাতকে আবারও গ্রাম্য অঞ্চলের ভাষায় বলে ধারানি, অর্থাৎ ট্রিটমেন্ট বা থেরাপিও বলা যেতে পারে। থেরাপি দেবার সময় দাদা তাকে ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যেতে বলেন। তাওরাতও ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যায়। তার স্মৃতির পাতা উল্টে সে পূর্বে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বিবরণ জানায় দাদাকে, এবং ফাঁকে ফাঁকে তাওরাতের বাবা মার কাছ থেকেও দাদা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আরও 2 দিন কেটে গেল, কিন্তু তাওরাতের অবস্থার কোনো পরিবর্তন এল না। চিকিৎসার 5ম দিনের কথা বলছি। সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। তার আগে বলে রাখা ভালো, তাওরাতের 2 ভাই বোনের বিয়ে সম্পন্ন হয়েছিল। বড় ভাই বিয়ে করেছেন, বড় বোনের তো বিয়ে হয়েছে, সেটা আপনাদের আগেই বলা হয়েছে। বাকি রইল তাওরাতের ছোট বোন, যে কিনা এই 7 বছর যেতে যেতে বিবাহযোগ্য হয়ে উঠেছেন। কিন্তু তাওরাতের এই ঘটনার কথা শুধু গ্রামেই নয়, আশেপাশের অনেক জায়গাতেই রটে গিয়েছিল, যার দরুন তাওরাতের ছোট বোনকে কেউ বিয়ে করতে চাইছিল না, এবং সবাই বলেছিল যদি তাওরাতের একটা বিয়ে দেয়া যায় তবেই সবাই বুঝবে তাওরাত সুস্থ স্বাভাবিক। কিন্তু তাওরাতকে বিয়ের কথা বললেই সে ভীষণ রেগে যেত, কখনো কখনো নিজের জীবন নাশ করার প্রয়াসও করত। এরকম অবস্থায় তার বাবা মা ভীষণ সংকটে পড়ে যান। ঘটনায় ফিরে আসি। চিকিৎসার 5ম দিন যে আশ্চর্যজনক ঘটনার কথা বলছি সেটি হলো, সেদিন দাদা তাওরাতের সামনে সেই 7ম পরীটিকে হাজির করলেন, যে তাওরাতের ঘাড়ে ভর করেছিল। দাদা তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে? কেনই বা এই ছেলেটিকে বশীভূত করে রেখেছ? কি অপরাধ করেছে সে? আর কেনই বা তুমি ওকে ছেড়ে যেতে চাইছ না? সমস্ত কথার উত্তরে তাওরাতের ভেতর থেকে এক নারী কণ্ঠস্বর উত্তর দিল, সে তাওরাতকে খুবই পছন্দ করে। আজ 7টি বছর ধরে সে তাওরাতকে বিয়ে করেছে। ভাবতেই গা শিউরে ওঠে। এই 7টি বছর সে সংসার করেছে তাওরাতের সঙ্গে, তাই সে সংসার ভেঙে দিতে চায় না, এবং যদি কেউ তাকে বাধ্য করে তবে তার ভয়ঙ্কর পরিণতি হবে, এই বলে দাদাকে ভয় দেখানোর চেষ্টা করে। পরীটি দাদাকে আরও জানায়, আপনি কেন আমাদের মাঝে ঢুকতে চাইছেন? আমরা তো বেশ আছি, আর তাওরাতেরও অন্য কোনো বউ বা বিয়ের প্রয়োজন নেই। ও আমার সঙ্গে থাকবে যতদিন বাঁচবে। পরীর সাথে মানুষের প্রেম কি একটা আজব ঘটনা, তাই না? আসলেই কি বাস্তব? সত্যি কি এমন ঘটনা ঘটে? যদি আমি এই ঘটনার সাক্ষী না হতাম তবে বুঝতে পারতাম না। চিকিৎসার প্রায় শেষ দিন, 7ম দিন, সেদিন রাতে আমার দাদা তার গুরু, মানে যার থেকে দাদা কবিরাজি রপ্ত করেছিলেন, তার বয়স আনুমানিক 80-র কোঠায় হবে, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি এসে দাদার সঙ্গে মিলিতভাবে একটা ফয়সালা করলেন। ফাইনালি পরীটি তাওরাতকে ছেড়ে যেতে বাধ্য হলো। যদিও সে ছেড়ে যেতে চায়নি, তাকে ছাড়ানো হলো। পরীটি যখন তাওরাতকে ছেড়ে চলে যায়, যেতে যেতে সে বলতে থাকে, এতদিন তোমরা আমার ভালো রূপটি দেখেছ, তবে এটা আমার শেষ যাত্রা নয়। আমি আসব, আমি আবারও আসব, হয়তো তখন কারোর সঙ্গে সংসার বাঁধতে নয়। তোমরা যারা আমার শত্রু হলে তাদের প্রত্যেকের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য ভয়ঙ্কর রূপে আমি আবার ফিরে আসব। আমি ফিরে আসব। এই বলে পরীটি চলে গেল। তাওরাত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এলো। তারা 8ম দিন আমাদের বাড়ি থেকে বিদায় নিলেন, এবং তারা খুশি হয়ে দাদাকে অনেক দান দক্ষিণাও দিয়েছিলেন। যদিও তাদের ধন সম্পদের অভাব ছিল না, আমাদেরও যে কম কিছু রয়েছে তেমনও নয়। আমার দাদার একটা গুণ আছে, যদি কোনো বড় মিশন সাকসেসফুল হতো তবে তাদের থেকে তিনি কিছুই নিতেন না। তবে তাওরাতের বাবা মা যেটা দিয়ে গেলেন তা ছিল তার গুরু, যাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে উৎসর্গ করা। ঘটনাটি বুঝি এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, ঘটনার শুরু এখান থেকেই। নিশ্চয়ই আপনার মনে আছে রাসেল ভাই, আমার লেখনীর শুরুতে আমি বলেছিলাম আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই এখানে এই ঘটনার শেষ ভেবে কেউ ভুল করবেন না। আমি আসব, আমি আবারও ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। পরীটি কিন্তু আবার ফিরে এসেছিল। সময় স্বল্পতার কারণে আমি আজকে কন্টিনিউ করতে পারলাম না, তবে আমি অন্য কোনো দিন পুরো ঘটনাটির 2য় অংশ আপনাদের কাছে জানাবো। কেননা এতক্ষণ পরীটির প্রেমময় কাহিনী আপনারা শুনেছেন, তবে এর পরে এর ভয়ঙ্কর রূপকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন, যেটি ঘটেছিল আমার নিজের সঙ্গে।
আজও মনে পড়ে সেই সকল দিনের কথা। কেবল জিনদেরই যে ভয়ঙ্কর রূপ হয় তা কিন্তু নয়, পরীরাও ভয়ঙ্কর হতে পারে। তাদের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা বিভৎস কুৎসিত চেহারা। কথায় বলে, জিন পরী দেওয়ানা, কেউ হয় না আপনা। আমি আশরাফুল প্লাবন, আমার বাড়ি ফরিদপুরের রাজবাড়িতে এবং আমি গাজীপুর মহানগরের জয়দেবপুরে থাকি। আমি এখান থেকে এই ঘটনাটি শেয়ার করলাম। আর যদি আমার ঘটনাটি ভালো লাগে এবং সিলেক্টেড হয়, অবশ্যই আমাকে জানাবেন। আপনি নিজে ঘটনাটি পড়ে শোনাবেন। আপনার কণ্ঠে শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর এরপরে একটা দিন অবশ্যই স্টুডিওতে ভার্চুয়ালি আপনাদের ঘটনা শোনানোর চেষ্টা করব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আশা করছি যে পরপর দুটি ঘটনাই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার পরিবার অনেক বড়। প্রতিদিন সন্ধ্যায় গল্পগুজব করা ছিল আমাদের দৈনন্দিন অভ্যাস। আমাদের পরিবারে দাদি, মা, বাবা ও চাচারা মিলে মোট 11 জন বসবাস করি। আমার মোট 5 জন চাচা। আমাদের কাপড়ের ব্যবসা আছে। আমাদের গ্রামের অনেক বয়স্ক লোকদের কাছে শোনা যায় আমাদের বাড়িতে অনেক পুরনো মাজার রয়েছে। তাছাড়া অনেক বয়স্ক লোকেরা বলতো সেখানে নাকি ব্রিটিশ আমলে অনেক মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করে হত্যা করা হতো। ছোটবেলা থেকেই গল্পগুলো শুনলে অনেক ভয় করত, এখনো মাঝে মধ্যে ভয় কাজ করে। তো প্রতিদিনের মতো সন্ধ্যায় আমরা সবাই গল্প করছিলাম। সেই সময় আমার মেজো চাচা দোকান থেকে বাড়ি ফেরেন। আমরা সবাই লক্ষ্য করলাম যে ওনার কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওনাকে সবাই জিজ্ঞাসা করলো, উনি কোনো উত্তর দিলেন না, হাসতে লাগলেন। আমরা সবাই মনে করলাম হয়তোবা সাইকেল চালিয়ে আসার সময় আমাদের বাড়ির রাস্তায় পড়ে গিয়েছিলেন। এখানে আগে বলে রাখা ভালো, আমার বাবা, মেজো চাচা, সেজু চাচা মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগী। আমার দাদা মারা যাওয়ার পর থেকে তারা 3 ভাই অর্থাৎ আমার চাচারা ও বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন হঠাৎ করে। তো আমার মেজো চাচা আমার ছোট বোনকে খুব আদর করতেন। সেদিন দোকান থেকে এসে তার কানের রক্ত পরিষ্কার করে গোসলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সে সময় তিনি আমার বোনকে ডাক দিয়ে বললেন, আম্মু, আমার লুঙ্গি দিয়ে যা আমার রুমে। আমার বোন ছিল খুবই চঞ্চল। সে দৌড়ে এসে লুঙ্গি নিয়ে যায় তার রুমে দেবার জন্য। আমাদের পুরনো জমিদার বাড়ি হওয়ায় বেশ বড় ছিল। সে লুঙ্গি নিয়ে চাচার রুমে আসে, কিন্তু চাচাকে তার রুমে এসে খুঁজে পায় না। রুমের লাইট অফ থাকায় বেশ অন্ধকার ছিল। শুধুমাত্র পাশের রুমের আলোয় চাচার রুমের সবকিছু দেখা গেল। সে চাচাকে তার রুমে না পেয়ে বেশ ভয় পেল। সে রুম থেকে চলে যাবে, এই সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে শিলা বলে ডাকছে। সে মা বলে চিৎকার দেবে, ঠিক এই সময় লম্বা এলোমেলো চুল ও লেজওয়ালা একটা জিনিস তার হাত চেপে ধরল। সে মনে মনে কালেমা পড়া শুরু করলো। ঠিক এই সময় সেই লেজওয়ালা জিনিসটা তার লোমওয়ালা লম্বা হাত দিয়ে আমার বোনকে তার কাঁধে তুলে নিল। ঠিক এই সময় আমার মেজো চাচা গোসল থেকে বের হয়ে গান গেয়ে গেয়ে তার রুমে ঢুকছিলেন। হঠাৎ আমার বোন চাচার গান গাওয়া শুনতে পেয়ে জোরে চিৎকার দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর ওই জিনিসটা আমার বোনকে নিয়ে রুমের মেইন দরজার ছিটকেনি খুলে ফেলে। আমার বোনের চিৎকার ততক্ষণে সবাই শুনে ফেলে। আমার ছোট চাচা, মেজো চাচা আর আমার মা দৌড়ে আসেন রুমে। আমার বোন সেই বয়সেও ভীষণ চালাক ছিল। কালেমা পড়ার সাথে সাথে ওই অবয়বটা চলে যায় রুম থেকে দরজা খুলে। যাওয়ার সময় আমার বোনকে বিছানায় জোর করে ধাক্কা মেরে বসিয়ে যায়। আমার বোন আল্লাহর নাম নিয়ে পশ্চিম দিকে সিজদা দিয়ে অন্ধকার রুমে বসে থাকে, জোরে কান্না করতে থাকে। আর মা ও চাচারা রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে আমার বোন সিজদারত অবস্থায় কান্না করছে। চাচাদের দেখে আমার বোন কান্না থামায় এবং কিছুটা শান্ত হয়। আমার চাচার রুমের মেইন দরজা খোলা পাওয়া যায়। এই দরজা আমার 3 বছরের বোনের জন্য খোলা অসম্ভব। তো আমার দাদি এই কথাগুলো শুনে আমার বোনকে জমজমের পানি খাওয়ান। আমার দাদি খুব পরহেজগার একজন মানুষ। এরপর প্রায় 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু
2 বছর পরে আমার বোন বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। আরবি পড়তে বসলে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো সবার দিকে, প্রায় সময়ই অকারণে ভয় পেত। একদিন আমাদের কাজের বুয়া একজন ভালো হুজুরের কথা বলেন আমাদের। আমরাও দেরি না করে হুজুরের কাছে যাই এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমার বোনকে 2টি তাবিজ এবং কয়েকটি আয়াতের কথা বলেন এবং বলেন এই আয়াতগুলো পড়ে আমার বোনের শরীরে সবসময় ফু দিয়ে দিতে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে লাগলো। একদিন রাতে আমি ঘুমানোর সময় বিছানায় বসে বই পড়ছিলাম, ঠিক সেই সময় দেখি আমার বোন হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো এমনিতেই মজা করে তাকে একটি ঝাড়ি মারলাম, সেও চলে গেল। আমিও দেরি না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। আমি দেখি কাত হয়ে শুয়ে আছি। পাশ পরিবর্তন করার জন্য আমি ডান দিকে ফিরলাম। সেই মুহূর্তের কথা আমার আজও মনে পড়ে। আমি চাই না এই দৃশ্য যাতে আর দেখি। দেখলাম আমার পাশে 100-রও ওপরের বেশি বয়স হবে এমন একজন বৃদ্ধা শুয়ে আছে। সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার দিলাম। তারপরে আর কিছু মনে নেই। সকালে নিজেকে সেই হুজুরের বাড়িতে আবিষ্কার করলাম। হুজুর বললেন, আর কোনো ভয় নেই বাবু, আজকে রাত তোমাদের বাড়িটা বন্ধ করে দেব, যাতে করে কোনো ধরনের সমস্যা তোমাদের না হয়। উনি আমাকে বললেন, রাত্রে যাকে আমি বিছানায় দেখেছি এটি একটি খারাপ জিন। আমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার ক্ষতি করতে চেয়েছিল। হুজুর আমার আম্মুকে বললেন, আপনারা বাড়ি চলে যান, আমি কিছু প্রস্তুতি নিয়ে আসছি, আর অবশ্যই 4টি পেরেক ও 7 পুকুরের পানি প্রস্তুত রাখবেন। এশার নামাজ পড়ে তিনি আমাদের বাড়িতে আসেন আরও 3 জন হুজুরকে নিয়ে। হুজুর কিছু সূরা পড়লেন ও 4টি পেরেক বাড়ির 4 কোণে মারলেন, আর বাকি 3 জন হুজুর আজান দিলেন। সেই সময় মনে হচ্ছিল যে আমাদের বাড়ির ওপর দিয়ে কাল বৈশাখী বয়ে যাচ্ছে। হুজুর বললেন, আমাদের বাড়িতে নাকি বহু পুরাতন মাজার আছে, কিন্তু তা কোনোদিন চিহ্নিত করা যাবে না। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার বাবা ও 2 জন চাচা আজও মানসিক ভারসাম্যহীন। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোডের এবারের আয়োজনে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা অনেকেই গ্রাম কেন্দ্রিক ঘটনা পছন্দ করেন, আর আমারও পছন্দের জায়গাটা এটা। গ্রামের ঘটনাগুলো আমার সংগ্রহ করতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর গ্রামের ঘটনাগুলো সংগ্রহ করা, বলা, এই কাজগুলো করার সময় আমার নিজের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগার অনুভূতি। এবং আমি নিজেও যখন ঘটনা শুনি, বিশেষ করে গ্রামের ঘটনা, তখন আমার চোখের সামনে সেগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি। এই কারণে করতে পারি, গ্রামের অনেক বিষয় আমরা সচরাচর দেখে থাকি, যার কারণে সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে অনেকটা জীবন্ত হয়ে ওঠে। আর এবারের ঈদ স্পেশাল এপিসোডের এই ঘটনাটি গ্রামকেন্দ্রিক একটি ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে যে আমি কিন্তু ভূত এফএম এর মাধ্যমে আপনাদের সামনে পরিচিত হয়েছিলাম। রাসেল ভাই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ঘটনার বিষয়ে আমাকে যখন বলতেন যে ভাই আপনি এটা এইভাবে বললে ভালো হবে, বা এইটা একটু খেয়াল রাখবেন, তখন এইভাবে আস্তে আস্তে বলতে বলতে কিন্তু আপনাদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপর যে মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় রাসেল ভাই। রাসেল ভাইয়ের অনুপ্রেরণা ছাড়া আমার মনে হয় না যে আমি যতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি এই পর্যন্ত আমি আসতে পারতাম। এই কারণে আমার প্রথম পরিচয় কিন্তু আমি ভূত.com-এর একজন স্টোরি টেলার, তারপরে অন্য পরিচয়। সুতরাং আশা করছি যে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে পেরেছি। ভূত.com যতদিন আছে, রাসেল ভাই যতদিন এভাবে আপনাদেরকে
ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ। আমি সব সময় ভূত.com-এর সাথে আগে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, এবং ভূত.com-এর সকলের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এইভাবেই আমরা সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে হাজির হতে পারি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাবো এলাকায়, আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময়ে যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেই দিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে। এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, একটা যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস, এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাকতেন, ওখানে আরো ভ্যান ছিল, তো নয়ন সাহেব আসলে এমন ভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য। আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন হ্যাঁ, ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্রের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই, এর ঠিক আগের দিকে, এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময় এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন, রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোর সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া, এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালনার জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে চালাতে দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি
এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তবে ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যে যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গাতে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারে স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তো বা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তো বা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন এই নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার পর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। এই কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন, কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এইভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান, পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে, পেছনে বসে এমনভাবে বসে 2 পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ,
পেছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গায় নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইস কে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করার তো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে না, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই ভ্যান, এই আমার যে হ্যান্ডেল ছিল ওই ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। ঘুমান মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরেই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরেই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না। পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে, এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল। তো উনি এই দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে যেই লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি। এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জল চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর
যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, এক লাফে উঠে দাঁড়ায়। মানে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ানো, মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে, এবং তখন ওই চাদরটি সে দুই হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার দুই পাশে দুইটা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে দুই পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই দুইটা ডানা, এবং এই দুইটা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে, যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে তখন অবস্থা কি হয়? ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পরে এক পাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় প্রায় 1 দিন সময় নেন, মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা 1 দিন সময় নেন। 1 দিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন। তো বাসায় উনি ছিলেন, আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে? তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলেই উনি বলতো ওই ওই দেখ, ওই দেখ, ওই দেখ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকারের পাখি বসলে কিন্তু টের পাওয়া যায় যে নখের আঁচড় টিনের চালে লাগে, ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই
নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখে যে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায়। বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না। তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন আর ওনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন, সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন। পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি শুনবেন অবশ্যই নয়ন সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, গ্রামের ঘটনা আমার কাছে সংগ্রহ করতেও ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে এবং আমার শুনতেও ভালো লাগে। এই কারণে গ্রামের ঘটনাগুলো আমি বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি।